ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর একটি স্ট্যাটাস দেয়াকে কেন্দ্র করে বাংলাদেশের মধ্যে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। কি লিখেছেন তিনি? তিনি লিখেছেন, আজকের এই বিজয় দিবসে সেই সব নির্ভীক সেনাদের সাহস ও আত্মত্যাগকে আমরা সম্মান জানাই, যারা 1971 সালের ভারতের ঐতিহাসিক বিজয়ে অবদান রেখেছিলেন। এই টুইটটি করার জন্য বাংলাদেশ নেতিবাচক প্রতিক্রিয়া দেয়। ভারত ও বাংলাদেশ দুজনেই এই দিনটিকে বিজয় দিবস হিসাবে পালন করে। তাহলে কি সমস্যা হলো? কেন এই বিরূপ প্রতিক্রিয়া? কি হয়েছিল 16ই ডিসেম্বর 1971 সালের যুদ্ধে? আসুন জানি। 15ই ডিসেম্বরের শেষ রাতে ভারত পাকিস্তানের যুদ্ধ অন্তিম পরিণতিতে পৌঁছে যায়। 16ই ডিসেম্বর সকাল নাগাদ মেজর জেনারেল গন্ধব নাগরা ঢাকায় পৌঁছে যান। ঢাকায় পৌঁছে তিনি তার এডিসি হিতেশ মেহতাকে একটি চিঠি দিয়ে পাকিস্তানের জেনারেল কে নিয়াজির কাছে পাঠান। চিঠিতে লেখা ছিল, মাই ডিয়ার আবদুল্লাহ, আই এম হেয়ার, দ্য গেম ইজ আপ, অর্থাৎ আপনার খেলা শেষ, আপনি আত্মসমর্পণ করুন। নাগরা করাচির ভারতীয় দূতাবাসে থাকাকালীনই জেনারেল নিয়াজিকে চিনতেন। তার বার্তা নিয়ে তুষার মেহতা যখন ঢাকা ব্রিজ পার করেন, পাকিস্তানের সেনার তরফ থেকে ফায়ারিং শুরু হয়। সেই সময় সঙ্গে ছিলেন 2 প্যারা ব্রিগেডের ক্যাপ্টেন নির্ভয় শর্মা। তিনি চিৎকার করে ওঠেন, তোমরা জানো না সারেন্ডার হয়ে গেছে? আমরা তোমাদের চতুর্দিক দিয়ে ঘিরে নিয়েছি। मेजर जनरल गंधर्व नागरा वहां अपने हेलीकॉप्टर से उतरे और उन्होंने कहा कि वो एक मैसेज देना चाहेंगे, भेजना चाहेंगे उनके पास कि वो सरेंडर कर दें। तो हमारे कमांडिंग ऑफिसर ने मुझसे कहा कि आप ये मैसेज लेके जाइए, और मेरे साथ जनरल नागरा के एडीसी कैप्टन हितेश मेहता भी थे। तो जैसे ही मीरपुर ब्रिज हमने क्रॉस किया तो हमारे ऊपर फायर आया, क्योंकि हमें बाद में पता लगा कि उस वक्त पाकिस्तान की फौज को नीचे तक नहीं पता लगा था कि सरेंडर एक्सेप्ट हो गया है। मैंने जीप रोकी, मैं एकदम उतर गया, और उतरने के बाद मैंने जोर से चिल्लाया कि तुम्हें पता नहीं है कि ये सीज फायर हो गया है और हमने तुमको घेर लिया है। तो मैंने कहा, आप अपने किसी ऑफिसर को बुलाइए, नहीं आप सब बर्बाद हो जाएंगे। उसी दौरान एक कैप्टन आ गए, तो मैंने जब उनको बताया तो हालत थोड़ी ठीक हुई और हम लोग गैरिजन में पहुंचे। तो हमने वो गैरिजन कमांडर को कहा कि ये चिट्ठी हमारे पास है और ये जनरल न्याजी को भेजनी है। कोई 1 घंटे के वेट करने के बाद वहां पर मेजर जनरल जमशेद आए, जो कि ढाका गैरिजन के जीओसी थे, और उन्होंने कहा कि मैं जनरल न्याजी साहब की तरफ से आया हूं। मैंने उनको अपनी जीप में बैठाया और मीरपुर ब्रिज क्रॉस करके जहां जनरल नागरा थे वहां हम पहुंचे, और जनरल जमशेद ने जनरल नागरा को ঢাকাতে তখন ভারতের 3000 সৈন্য পৌঁছে গিয়েছিল। পাকিস্তানের প্রায় 30,000 সৈন্য উপস্থিত ছিল, কিন্তু আকাশ ও জল ভারতের নিয়ন্ত্রণে ছিল। শুরুতে ভারতের ঢাকা দখলের কোনো প্ল্যান ছিল না। ভারতের প্ল্যান ছিল পূর্ব পাকিস্তানের বেশ কিছু অংশ দখল করে পাকিস্তানের উপর চাপ সৃষ্টি করা, ভারতের উদ্বাস্তু সমস্যার সমাধান করা। অপারেশন সার্চলাইটের দরুন পূর্ব পাকিস্তান থেকে প্রায় 1 কোটি মানুষ ভারতবর্ষে এসে আশ্রয় নেয়। পাকিস্তানের এই বর্বর অত্যাচার পশ্চিমের কোনো দেশ কর্ণপাত করেনি। ঢাকা পৌঁছে যাওয়ার খবর শুনে ফিল্ড মার্শাল স্যাম মানিকশো ইস্টার্ন কমান্ডারের মেজর জেনারেল অ্যান্ড চিফ অফ স্টাফ জেকবকে নির্দেশ দেন, গো গেট দ্য সারেন্ডার। সেনাপ্রধানের নির্দেশ পেয়ে তৎক্ষণাৎ জেনারেল জেকব ঢাকাতে নিয়াজির কাছে উপস্থিত হন। যখন তিনি নিয়াজির ঘরে প্রবেশ করেন, সেখানে পাকিস্তানের বড় বড় সেনা অফিসাররা উপস্থিত ছিলেন এবং আগে থেকেই উপস্থিত জেনারেল গান্ধব নাগরা সভাতে বসেছিলেন। তিনি নাগরাকে নির্দেশ দেন আত্মসমর্পণের জন্য 2টো চেয়ার ও একটি টেবিল জোগাড় করতে। আত্মসমর্পণ করানোর জন্য লেফটেন্যান্ট জেনারেল জগদীশ সিং আরোরা আসছেন। তাকে যেন গার্ড অফ অনার দেওয়া হয়। কোনো বিশিষ্ট ব্যক্তিকে সম্মান জানাতে গার্ড অফ অনার সেনারা দিয়ে থাকে। তার কথা শুনে নিয়াজি বলে ওঠেন, কে বলল আমি আত্মসমর্পণ করব? এই কথা শুনে জেনারেল জেকব নিয়াজিকে বলেন, আপনি যদি আত্মসমর্পণ না করেন তাহলে আপনার ও আপনার পরিবারের সুরক্ষার দায়িত্ব আমি নিতে পারবো না। যদি আত্মসমর্পণ করেন তাহলে আপনার পরিবারের সুরক্ষার দায়িত্ব নিশ্চিত করব। আপনাকে ভাবার জন্য 8 ঘন্টা সময় দিলাম, তারপর আমি বায়ুসেনাকে ঢাকার উপর বোম ফেলার নির্দেশ দিয়ে দেব। এই বলে তিনি ঘর থেকে বেরিয়ে আসেন। তবে তার মনের মধ্যেও একটা দুশ্চিন্তা ছিল। ঢাকাতে পাকিস্তানের প্রায় 30,000 সৈনিক উপস্থিত ছিল, ভারতের মাত্র 3,000, তাও ঢাকা ব্রিজের কাছে। নিয়াজি চাইলে আরও কয়েক সপ্তাহ লাগতো ঢাকাকে পুরোপুরি দখলমুক্ত করতে। ততদিনে আমেরিকার নৌবহর ভারতের সীমানায় ঢুকে গিয়েছিল। ভারতের হাতে বেশি সময় ছিল না। তাই 8 ঘন্টা পর জেনারেল জেকব ঘরে উপস্থিত হন। আত্মসমর্পণের কাগজ তখনও নিয়াজির টেবিলে পড়েছিল। তার কাছে গিয়ে জেকব বলেন, আপনি কি এই আত্মসমর্পণের শর্ত স্বীকার করছেন? 3 বার একই কথা বলেন।
নিয়াজি মুখ নিচু করে দাঁড়িয়ে থাকেন। তাকে চুপ থাকতে দেখে জেকব আত্মসমর্পণের কাগজটি হাতে তুলে বলেন, আমি ধরে নিলাম আপনি এটি মেনে নিয়েছেন। নিয়াজির চোখে তখন জল ছিল। জেকব বলেন, আত্মসমর্পণ ঢাকার রেসকোর্স ময়দানে হবে। আত্মসমর্পণের চিহ্ন নিয়ে ধোঁয়াশা ছিল। মেজর জেনারেল নাগরা নিয়াজিকে উপদেশ দেন তিনি যেন তার তলোয়ার আত্মসমর্পণ করেন, কিন্তু নিয়াজি বলেন তার কাছে কোনো তলোয়ার নেই। নাগরা উপদেশ দেন, তাহলে আপনি একটি সার্ভিস রিভলভার আত্মসমর্পণ করুন। এইভাবে পাকিস্তানের সেনা ভারতের কাছে আত্মসমর্পণ করে। ছবিতে ডান দিকে আত্মসমর্পণের কাগজে হস্তক্ষেপ করছেন পাকিস্তানের লেফটেন্যান্ট জেনারেল A.A.K. নিয়াজি ও ডান দিকে রয়েছে ভারতীয় সেনার লেফটেন্যান্ট জেনারেল জগজিৎ সিং আরোরা। আত্মসমর্পণের পর মুক্তিবাহিনী নিয়াজিকে হত্যা করতে চেয়েছিল। ভারতীয় সেনা নিয়াজিকে সুরক্ষিত স্থানে সরিয়ে নিয়ে যায়। তারপর তো ইতিহাস সবার জানা, মাত্র 13 দিনে বাংলাদেশ সৃষ্টি হয়ে যায়। ভারত সাহায্য না করলে বাংলাদেশ স্বাধীন হতে পারত না। কিন্তু আজ বাংলাদেশিদের বক্তব্য, নরেন্দ্র মোদী তার স্ট্যাটাসে কেন মুক্তিযোদ্ধাদের কথা উল্লেখ করেননি? বিজয় দিবসের শুভেচ্ছা বার্তা সাধারণত বাংলাদেশ বা মুক্তিযোদ্ধার উল্লেখ থাকে না, কারণ বিজয় দিবসকে ভারত তথা ভারতের সেনাবাহিনী যুদ্ধে তাদের বিজয় হিসেবে তুলে ধরে থাকে। ব্যতিক্রম হিসেবে দেখা যায় 2021 সালের বিজয় দিবসকে। ওই বছর নরেন্দ্র মোদী তার টুইটে ভারতীয় সেনাদের পাশাপাশি মুক্তিযোদ্ধা ও বীরাঙ্গনাদের কথা লিখেছিলেন। বাংলাদেশ এর আগে কখনো সরকারি বা রাজনৈতিক পর্যায়ে নরেন্দ্র মোদীর শুভেচ্ছা বার্তা নিয়ে এত নেতিবাচক প্রতিক্রিয়া দেখায়নি। এর পেছনে কারণ হলো বর্তমান রাজনৈতিক পরিস্থিতি। ভারতকে শত্রু হিসেবে তুলে ধরলে তবেই তাদের গদি অটুট থাকবে। কিভাবে থাকবে আমি এই ভিডিওতে বুঝিয়েছি, কিন্তু সমস্যা হচ্ছে যে দেশ তার ইতিহাস মনে রাখে না তার পরিণত হয় বড্ড করুণ। পাকিস্তানকেই দেখুন, সে তার ইতিহাসের সঙ্গে কি করেছে, আজকে সে কোন জায়গায় উপস্থিত হয়েছে। এখন যে বাংলাদেশিদের মনে হচ্ছে ভারত ইতিহাস বিকৃত করেছে, সব প্রপাগ্যান্ডা, তাদের এই ভিডিওটি দেখা উচিত। কৃতজ্ঞতার বাণী বহন করে নিয়ে এসেছি। আমি আপনাদের যদি কৃতজ্ঞতা জানাতে চেষ্টা করি, অন্যায় করা হবে। পাকিস্তানের নর পশুর দল আমার 7 কোটি মানুষের উপর যে অত্যাচার করেছে, দুনিয়ার ইতিহাসে তার কোনো জায়গাতে তা তুলনা হয় না। আজ আমার গ্রামে গ্রামে গৃহহারার আর্তনাদ, আজ আমার গ্রামে গ্রামে সর্বহারার আর্তনাদ, আজ আমার মানুষ পথে ভিখারি, আজ আমার মা বোনদের ইজ্জত নষ্ট করা হয়েছে, আমার ঘর বাড়ি জ্বালিয়ে দিয়েছে। আমার 1 কোটি লোক দেশ ত্যাগ করে ভারতে আশ্রয় নিয়েছিল। সেদিন যদি শ্রীমতী ইন্দিরা গান্ধী, আপনাদের মহান নেতা, ভারতের জনসাধারণ তাদের স্থান না দিত, তাদের খাবার না দিত, তাদের আশ্রয় না দিত, তাদের সান্ত্বনা না দিত, তাদের অবস্থা কি হতো? আমি যদি কৃতজ্ঞতা প্রকাশ করি, তাহলে শ্রীমতী গান্ধী অন্যায় করা হবে। আমি আপনাকে শ্রদ্ধা জানাতে পারি, এর বেশি জানাতে পারি না। আপনাদের এই দান কোনোদিন আমরা শোধ করতে পারবো না। আমার লোকেরা জাতি ধর্ম নির্বিশেষে বৃদ্ধ থেকে বালক পর্যন্ত সকলেই সংগ্রাম করেছে। সে সংগ্রাম কামিয়াব হতে পারতাম না যে ভারতের জনসাধারণ, ভারতের সরকার, ভারতের সামরিক বাহিনী আর শ্রীমতী গান্ধী নেতৃত্বে এগিয়ে না আসতো। নমস্কার।